বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় ফুসফুসে ক্যান্সার, উপসর্গ ও চিকিৎসা। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার রকিব উদ্দিন আহমেদ। স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা ফুসফুসে ক্যান্সার নিয়ে একটু আলোচনা করতে চাই। মানে আপনারা যত ধরনের ক্যান্সার দেখেন, ফুসফুসে ক্যান্সারটা কি একটু বেশি? আসলে ওই পুরুষ এবং মহিলা ভেদে আমাদের ক্যান্সারের ভিন্নতা রয়েছে। আমরা যদি পুরুষদের কথা চিন্তা করি তাহলে পুরুষদের ভিতরে নাম্বার 1 ক্যান্সারই ফুসফুসের ক্যান্সার। আচ্ছা, নারীদের তুলনায় নারীদের ক্যান্সার একটু ভিন্নতর, সেখানে ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুর মুখের ক্যান্সার প্রধানত। আর যদি আমরা পুরুষদের কথা বলি তাহলে ফুসফুসের ক্যান্সার 1, 2 হচ্ছে আমাদের শ্বাসনালীর ক্যান্সার। আচ্ছা, যেটিকে ল্যারিংস বলে আমাদের মেডিকেল টার্মে। আচ্ছা, আমরা যেহেতু ফুসফুস নিয়ে আলোচনা করবই, আমরা একটু সাধারণ দর্শকদের জন্য ফুসফুসের কাজটা আসলে কি, কোথায় থাকে, বেসিক্যালি মানে কি করে ফুসফুস জেনে নিই। ফুসফুস হচ্ছে আমাদের যে দেহের যে 5টি প্রধান অঙ্গ আমরা বলে থাকি, ফুসফুস, হার্ট, ব্রেন, কিডনি। এই ফুসফুস তার মধ্যে একটি। এটা তো আমাদের দ্যাট ইজ থোরাক্স, যেটিকে আমরা বক্ষ বলি, বক্ষ। তো এই ফুসফুস দুটো, ডান এবং বাম দুটো ফুসফুস রয়েছে। আমাদের পুরো বক্ষ মিলিয়েই ফুসফুসের অবস্থান। আচ্ছা, ফুসফুসে ক্যান্সার আমরা বলি, ফুসফুসে তো আরও ইনফেকশনও হয়। ফুসফুস আসলে ভালো থাকার জন্য কি প্রয়োজন সেটা শুনতে চাই, তারপর আমরা আরও নানা দিক নিয়ে আলোচনা করব। ফুসফুস যেহেতু আমাদের একটা মেইন অর্গান, প্রধান অর্গান, সুতরাং এটি ভালো রাখার চেষ্টা তো মানে সবসময়ের জন্যই আমাদের দরকার। আমাদের এমনিতেই আমাদের এনভায়রনমেন্টগুলো হেলদি না, আমাদের পরিবেশ নিয়ে তো অনেক প্রশ্ন রয়েছে আমাদের। তো সুতরাং এই পরিবেশের মাধ্যমে তো আমরা ফুসফুসে সমস্ত কিছু কিন্তু আমরা ইনহেল করি। এই যে আমি শ্বাস নিচ্ছি, এটি কিন্তু ফুসফুসের কাজ। ফুসফুসের মেইনলি কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস, অর্থাৎ আমরা যে আমাদের যে জীবন রয়েছে এটি কিন্তু বোঝার একমাত্র উপায় হচ্ছে আমরা যে শ্বাস নেই, শ্বাস ছাড়ি। যখন আমরা মৃত হয়ে যাব তখন কিন্তু এই কাজটা মানে বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদের শ্বাসের সাথে অনেক ধরনের জিনিস ঢুকতেছে, তবে আবার আমরা করে দিচ্ছি যখন শ্বাস ফেরত দিচ্ছি, যেটিকে আমরা প্রশ্বাস বলে থাকি, এর মাধ্যমে আমাদের অনেক কিছু চলে যেয়ে থাকে। এটি বলা যেতে পারে আমাদের প্রধান কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া। আচ্ছা, ফুসফুসে ক্যান্সার এটা কেন হয়, আমি যদি কারণগুলো জানতে চাই। এটি ফুসফুসের ক্যান্সার, এটি আমাদের আজকের মানে মূল আলোচ্য বিষয়। ফুসফুসের ক্যান্সার একটা প্রধানতম কারণ রয়েছে ধূমপান। আমরা ধূমপানের সাথে ফুসফুসের ক্যান্সারের বেশ রিলেশনশিপটা অনেক জোরালো। আমরা ফুসফুসের ক্যান্সারের সাধারণত দুটো ভাগ বলে থাকি, সেটি একটিকে বলা হয় স্মল সেল, একটিকে নন স্মল সেল। যদি আমি নন স্মল সেলের কথা বলে থাকি, নন স্মল সেলের সাথে ফুসফুসের ক্যান্সারের মানে একেবারে বলা যেতে পারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা মনে করি এই স্মল সেল লাং ক্যান্সারের জন্য এই ধূমপান 80 থেকে 90% দায়ী। আরেকটি অংশ থেকে গেল যেটিকে আমরা নন স্মল সেল লাং ক্যান্সার বলে থাকি। এটি কয়েক ধরনেরই হয়ে থাকে, তবে সবগুলোর সাথে ধূমপানের সম্পর্ক নেই। স্পেশালি যেগুলো স্কোয়ামাস সেল কার্সিনোমা, সেগুলোর সাথে আমাদের ধূমপানের সম্পর্ক রয়েছে। এটি তাতেই বোঝা যায় যে থাকে, যেহেতু অন্য অংশ রয়েছে, সুতরাং ধূমপান ছাড়াও আমাদের ফুসফুসের ক্যান্সার হতে পারে। অনেকেই এই জন্য বলে থাকে যে আমি ধূমপান করি, আমার ক্যান্সার হলো না, ওই লোকটা ধূমপান করে না, তার ক্যান্সার হয়ে গেল। এগুলো কি আদৌ ঠিক? আদৌ ঠিক না, আপনি ব্যাখ্যাটা দিলেন নিশ্চয়ই। এটি তো অবশ্যই, শুধু এটি তো আসলে মানে পারিপার্শ্বিক একটি কারণ। কারণ তো অনেক রয়েছে, জেনেটিক কারণগুলো তো রয়েছে। মিউটেশন, অর্থাৎ আমাদের জিনে যে পার্মানেন্ট চেঞ্জগুলো হয়ে যায়, ওই চেঞ্জের কারণেই কিন্তু আলটিমেটলি ফুসফুসের ক্যান্সার হয়। সুতরাং জেনেটিক মিউটেশন প্রধানত দায়ী, আর এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল বা পারিপার্শ্বিক কারণ। তার মধ্যে
ধূমপান একটি অন্যতম কারণ। আচ্ছা, ধোঁয়াও তো অন্যতম কারণ হতে পারে, রান্নাঘরের ধোঁয়া। এক্স্যাক্টলি, আসলে শুধু আমি একটি বলেছি যেহেতু এটি জোরালো আজকে আমাদের আলোচনার বিষয়। ধূমপানের বাইরেও আরও যেটি রয়েছে আমাদের এই যে গাড়ির ধোঁয়া, আমাদের পরিবেশ, আমরা যে এই যে আমরা এইমাত্র আমি আসলাম, তা আসার পথে তো এনভায়রনমেন্টটা হেলদি না। সুতরাং ধোঁয়া আচ্ছন্ন ঢাকা শহর, এখানে আমাদের অনেক পরিমাণে যেগুলি ক্যান্সার করে এরকম এজেন্টগুলি কিন্তু আমাদের এনভায়রনমেন্টে রয়েছে। তারপরেও যারা ওই যে বিভিন্ন মিশে কাজ করে, মনে করেন কোল ফ্যাক্টরি, অ্যাসবেস্টোসিস। বাংলাদেশে আরও একটি কারণ কিন্তু আমি একটু এই সুযোগে বলে নিতে চাই, সেটি হলো আর্সেনিক। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু পানিতে আর্সেনিক রয়েছে। এই আর্সেনিকও কিন্তু আমাদের এই ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। মানে আর্সেনিকে তো আমি যতটুকু জানি যে শরীরের মানে চামড়ায় আমরা বাইরের একটা লক্ষণ দেখতে পারি। এক্স্যাক্টলি, আমাদের প্রথম হচ্ছে ফুসফুসে আক্রান্ত করে। আর্সেনিকোসিস চামড়ারই রোগ, কিন্তু এটি যখন ফুসফুসে আক্রান্ত হয়ে থাকে সেটি কিন্তু আমাদের ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে, এবং আমরা কিন্তু এটি অনেকেই পেয়ে থাকি। আচ্ছা, অনেক সময় আপনারা পেয়ে থাকেন? জি জি জি, আমরা দেখেছি অনেক ফুসফুসের ক্যান্সার, তার ইটিওলজি খুঁজতে গিয়ে আমরা দেখেছি তার আর্সেনিকোসিস রয়েছে। আচ্ছা, কারো একজন ফুসফুস খারাপ হয়ে যাচ্ছে ডে বাই ডে, আসলে সে বুঝবে কি করে যে মানে শ্বাসকষ্ট এরকম কিছু উপসর্গ আসবে? আসলে আমি যেহেতু ক্যান্সার স্পেশালিস্ট, আমি ফুসফুসের ক্যান্সার নিয়েই কথা বলি। তো এটি আসলে নির্ভর করবে, উপসর্গটা সেটি নির্ভর করবে, অনেকগুলো বিষয় রয়েছে। একটি অংশ রয়েছে তাদের কোনো সিমটম থাকবে না। অন্যান্য মনে করেন একটা অপারেশন করার সময় যে আমরা নর্মাল ইনভেস্টিগেশন যেগুলো দিয়ে থাকি, রুটিন ইনভেস্টিগেশন বলে থাকি মেডিকেল টার্মে, তখন দেখা গেল তার ফুসফুসে একটা বড় ধরনের ওপাসিটি বা একটা চাকা রয়েছে, সেটি পরবর্তীতে ইভ্যালুয়েশন হয়ে আমাদের ফুসফুসের ক্যান্সার হলো। এটি গেল অ্যাসিমটোমেটিক। এইবার আসা যাক যাদের উপসর্গ রয়েছে। এটিও ডিপেন্ড করে টিউমারটা কোন অবস্থায় রয়েছে। এটি কি সেন্ট্রালি প্লেস, মানে কেন্দ্রে আছে, নাকি এটা পেরিফেরিতে রয়েছে, এখানেও কিন্তু ভিন্নতা রয়েছে। মনে করেন আপনার কেন্দ্রে টিউমারটা হয়েছে, তাহলে কিন্তু শ্বাসকষ্টটা বেশি হবে, কাশির সাথে রক্ত যাওয়ার সুযোগটা বেশি হবে, এগুলো যদি কেন্দ্রে অবস্থান করে। যদি ফুসফুসের ক্যান্সারটা পেরিফেরি, মানে সেন্টার থেকে দূরে অবস্থান করলো, তাহলে সাধারণত যেটি হয়ে থাকে এই চেস্ট পেইন হয়ে থাকে, তারপরে আমাদের প্লুরাল ইফিউশন বলি, বুকে পানি আসতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। এটি গেল যদি ফুসফুসের মধ্যে থাকে। আমাদের দেশের লোকজন কিন্তু খুব সহজেই ডক্টরের কাছে শরণাপন্ন হয় না। দেখা যায় আমাদের অনেক রোগী এরকম হয় যে ফুসফুস থেকে অন্য জায়গায় ছড়িয়ে গিয়েছে, তখন ওই অবস্থা নিয়েও আসতে পারে। দুই একটি উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। মনে করেন ফুসফুস থেকে রোগটা হাড্ডিতে চলে গিয়েছে, সে কি হলো, হাড্ডিতে তীব্র ব্যথা নিয়ে আসলো, আমরা দেখলাম যে পরবর্তীতে ইভ্যালুয়েশন করে ফুসফুসের ক্যান্সার। এমনও হয়। আমাদের অনেকেই আছে প্যারালাইজড হয়ে আসছে, অর্থাৎ ফুসফুস থেকে ব্রেনে চলে গিয়েছে। তো তখন আমরা ওই সমস্ত কিছু যখন ইভ্যালুয়েশন করি, দেখা যায় যে না, ব্রেনের টিউমারটা উৎপত্তিস্থল ফুসফুস। অর্থাৎ মানে কখনো উপসর্গ বোঝা যায় না, আবার কখনো কিছু অংশ তো বোঝা গেলই না, আর যাদেরকে বোঝা গেল তাদেরকে এতগুলো জিনিস হতে পারলো আমার টিউমারের অবস্থানের উপর নির্ভর করে। আরও হইতে পারে ওরা লোকাল রিজিওনাল যে জিনিসগুলো রয়েছে, মনে করেন ইসোফেগাস ফুসফুসের পাশাপাশি, সেখানে কি হবে, ডিসপ্লেজিয়া হবে, সে খেতে পারবে না, এটিও হতে পারে। আমাদের একটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বলি, ওটু প্রেস করলো, তখন সে গলার স্বর তার পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ তার কথা স্পষ্ট হচ্ছে। দেখেন, রোগ কিন্তু একটা, সিমটমের কিন্তু উপসর্গর কিন্তু অনেকগুলো উপসর্গ। আসলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা জানবো, তার আগে একটু জানতে চাই যে আপনাদের অভিজ্ঞতায়, যে আপনি যেহেতু ক্যান্সার নিয়ে কাজ করেন, মানে প্রথমেই যেটা বলছিলাম যে ফুসফুসের ক্যান্সার পুরুষদের ক্ষেত্রে বেশি আসে, নাম্বার ওয়ান ক্যান্সার। এটা কি শুধু মানে ধূমপান করা কি অন্যতম ফ্যাক্ট? অবশ্যই। এই কারণে আসলে সচেতনতা আসলে অনেকের মধ্যে এটা নাই। অবশ্যই সবাই বলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আসলে সবাই আবার ধূমপান করে। আরেকটি বিষয় যে চিকিৎসা ব্যবস্থার দিকে একটু আসতে চাই, যে আপনি তো বলছিলেন নানা রকম উপসর্গের কথা। এখন যদি কি ক্যান্সারে আক্রান্ত হয়, তার ডিউরেশনটা আসলে কত, মানে আপনারা কিভাবে শুরু করেন? না, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ক্যান্সারের মতো ফুসফুসের ক্যান্সারও স্টেজ ওয়াইজ, অর্থাৎ সে কোন পর্যায়ে রয়েছে, রোগের এক্সটেনশন অনুযায়ী আমরা
প্রকারভেদ করে থাকি, সবগুলো ডিজিজেই তাই, স্টেজ 1, 2, 3, 4 এইভাবেই আমরা ভাগ করে থাকি। তো স্টেজ ভেদে অর্থাৎ কত স্টেজে রয়েছে এটির উপর কিন্তু চিকিৎসার ভিন্নতা রয়েছে। অন্যান্য ক্যান্সার যেমন ফুসফুসের ক্যান্সার সবগুলোই তাই, আমাদের সমস্ত ক্যান্সারই তাই। এর প্রধানতম চিকিৎসা হলো সার্জারি। যদি অপারেশন করা যায়, রোগীটা যদি অপারেবল পর্যায়ে থাকে, তাহলে সার্জারি একটা চিকিৎসা ব্যবস্থা। দ্বিতীয় চিকিৎসা ব্যবস্থা আমাদের রেডিয়েশন অনকোলজি, যেটি আমার সাবজেক্ট। রেডিয়েশন দিয়ে আমরা ক্যান্সারের চিকিৎসা করতে পারি। তৃতীয় অপশন হচ্ছে কেমোথেরাপি, এটিও আমরা ব্যবহার করি। চতুর্থ, এখন তো আরও চলে আসছে টার্গেটেড থেরাপি। আমরা আসলে এখন ট্রেডিশনাল হিস্টোলজিতে যাই না, এখন আমরা মলিকুলার বায়োলজির দিকে নজর দিয়েছি। আমরা ওর কোন মলিকুলে প্রবলেম, কোন জিনের প্রবলেম, এটা কিন্তু আমরা এখন বাংলাদেশেই আইডেন্টিফাই করতে পারতেছি। সেই ক্ষেত্রে আমরা টার্গেটেড থেরাপি, যদি ফুসফুসের ক্যান্সারের টার্গেটই আমরা পেয়ে থাকি, তাহলে আমাদের টার্গেটেড থেরাপি আমাদের জন্য একটা ইফেক্টিভ চিকিৎসা। সব খুবই ভালো তাহলে। এক্স্যাক্টলি, এটি আধুনিক চিকিৎসা। ফাইনালি আমাদের দেশের সবশেষে, যেটি ওয়ার্ল্ডে সব জায়গায় মানে রয়েছে, ইমিউনোথেরাপি, এটিও লেটেস্ট চিকিৎসা। সৌভাগ্যের বিষয়, থেরাপিগুলো কি বাংলাদেশে দেওয়া হয়? এক্স্যাক্টলি, আমরা ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এগুলো আমরা ব্যবহার করে। জি, আমরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে আরো কথা বলতে চাই। একটি বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনা ফিরতে চাই। গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আমাদের আজকের আলোচনার বিষয় ফুসফুসে ক্যান্সার, উপসর্গ ও চিকিৎসা। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার রকিবউদ্দিন আহমেদ। আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম। থেরাপির আগে, আমি যদি বলি থেরাপিতে যাওয়ার আগে এমন কি হয় যে কখনো প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সেটা ভালো হয়, মানে কিংবা থেরাপি সেই সময় আসলে কি হয়? না, অ্যাকচুয়ালি আমাদের রোগ তো আগে প্রথম হচ্ছে এটা ডায়াগনোসিস নিশ্চিত করতে হবে। আমাদের ডায়াগনোসিসে তো আমরা যেতে হবে। আমরা একটা শুধু রেডিওলজিক্যাল ডায়াগনোসিস তো যাই না, আমাদের যে কোনো চিকিৎসার পূর্ব শর্ত হচ্ছে তার একটা বায়োপসি রিপোর্ট লাগবে, হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট লাগে। তো এইটার জন্য আমরা অনেকভাবেই করতে পারি। আমরা একটা ব্রঙ্কোস্কোপি করি, যদি সেন্ট্রাল লেশন হয়ে থাকে, মানে কেন্দ্রের দিকে যদি ফুসফুস হয়ে থাকে, তাহলে আমরা ব্রঙ্কোস্কোপি দিয়ে ওখান থেকে আমরা একটা বায়োপসি মানে করতে পারি। যদি এটা কেন্দ্রে না হয়, একটু পেরিফেরিতে থাকে, আমরা সাধারণত কোর বায়োপসি করে থাকি। একটু মোটা নিডল ফুসফুসের মধ্যে ঢুকিয়ে ওখান থেকে টিস্যু নিয়ে এটিকে আমরা, মানে ইনভেস্টিগেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথম ডায়াগনোসিস তো করতে হবে। উইদাউট মানে ইনভেস্টিগেশন তো আপনি ডায়াগনোসিসে যেতে পারবেন না। আচ্ছা, একটা টিস্যু ডায়াগনোসিস, দুই হচ্ছে স্টেজিং ডায়াগনোসিস, মানে কোন পর্যায়ে রয়েছে। আমরা তো মনে করেন রোগী স্টেজ 4 ডিজিজ আছে, তার চিন্তা ভাবনা আর যে রোগীটার ফুসফুসের ক্যান্সার ফুসফুসে রয়েছে তার থিঙ্কিং তো এক না। ওর থিঙ্কিংটা হচ্ছে প্যালিয়েটিভ, যেহেতু স্টেজ 4 ডিজিজ, ও ভালো হবে না, ও ইনকিউরেবল। মনে করেন ফুসফুস থেকে ব্রেইনে চলে গেল, এই রোগীটা তো ইনকিউরেবল যেহেতু স্টেজ 4 ডিজিজ। আমাদের মনে করেন স্টেজ 1 ডিজিজ ফুসফুসে রয়েছে, তখন আমরা কি করব? তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টটাকে প্রেফার করি। আচ্ছা, সেই ক্ষেত্রে কি করেন? মানে সেই ক্ষেত্রে তো আপনারা হোপ দেখতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই, সেই ক্ষেত্রে থোরাসিক সার্জনরা বিভিন্ন ধরনের সার্জারি হয়ে থাকে, তো ওনারা সার্জারি করার পর অনেক ক্ষেত্রে পরবর্তীতে আমাদের আবারও চিকিৎসা লাগে। কিন্তু যদি খুবই আর্লি স্টেজে থাকে, যদি টিউমারটা মানে ফেলেই দেওয়া যায়, এরকমও হয়, অনেক ক্ষেত্রে আর কোনো চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয় না। আর যদি ওই বায়োপসি অর্থাৎ অপারেশনের পরবর্তী রিপোর্টগুলো দেখার পরে আমাদের মনে হয় যে ওকে আরও চিকিৎসা, আরও অ্যাডজুভেন্ট থেরাপি বলি আমরা, যেগুলোকে দরকার মনে করি, তাহলে আমরা দিয়ে থাকি। জি, আমরা প্রতিরোধ নিয়েও কথা বলবো। তার আগে, যেহেতু ধূমপান একটা বড় ফ্যাক্টর এই ফুসফুসে ক্যান্সারের জন্য, আমি একটু জানতে চাই যে নিকোটিন শুধুমাত্র কি ফুসফুসেরই ক্ষতি করে, নাকি হচ্ছে ক্যান্সারটা আসলে কিভাবে তৈরি করে? মানে আসলে এই ফুসফুসের ক্যান্সারের জন্য ধূমপান একটা প্রধান কারণ। ধূমপান, আমরা যে স্মোকিং, সেটা যে কোনো ফর্মেই হোক না কেন, শুধু যে ধূমপান সেটিই নয়, এমনকি তামাক, জর্দা, যেগুলো মানে তামাক এবং তামাক জাতীয় সবগুলোর সাথেই কিন্তু আমাদের এই ক্যান্সারের সম্পর্ক রয়েছে। আসলে এই ফুসফুসে আমরা যে ধূমপানের মাধ্যমে আমরা অনেক জীবাণু যেগুলির সাথে ক্যান্সারের সম্পর্ক রয়েছে, আমরা এগুলিকে মেডিকেল টার্মে কার্সিনোজেন বলি, অর্থাৎ ক্যান্সার উৎপন্ন করতে পারে। সুতরাং ক্যান্সার উৎপন্ন করতে পারে এরকম একটা ধূমপানে অনেক পরিমাণে কার্সিনোজেন রয়েছে। সুতরাং আমরা বডিতে যদি কার্সিনোজেন ঢোকে, ক্যান্সার উৎপাদন করার এজেন্টই আমি ঢুকিয়ে ফেলি, ও এক পর্যায়ে সেটি ক্যান্সার করার সুযোগ থাকবে।
ধূমপান যে শুধু ক্যান্সারই করে তা না, ধূমপানের শরীরের সমস্ত অঙ্গে অনেক ধরনের ক্ষতি করে থাকে। সেটি বলা যেতে পারে পেরিফেরাল ভেইনের ক্ষতি করতে। মোট কথা হচ্ছে ধূমপান এমন একটা জিনিস যেটা শরীরের সব সিস্টেমকে ইনভলভ করতে পারে। আমি যদি শুধুমাত্র ফুসফুস, শুধু যে ক্যান্সার ফুসফুসেরই করবে এটিই নয়, এটা শরীরের বেশিরভাগ ক্যান্সারের সাথেই ধূমপানের একটা সম্পর্ক রয়েছে, বাট ফুসফুসের ক্যান্সারের সাথে সম্পর্কটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলা যেতে পারে। আচ্ছা, আমি আরো দুটো তথ্য এই মুহূর্তে একটু অ্যাড করতে চাই। ধূমপান যেহেতু এসছে, আসলে ধূমপায়ীদের তুলনায় অধূমপায়ীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার মানে প্রোপেন্সিটি 20 ভাগ কম। অর্থাৎ যারা ধূমপান করতেছেন এবং যারা ধূমপান করতেছেন না, যারা ধূমপায়ী তাদের সম্ভাবনা 20 গুণ বেশি। আচ্ছা, যারা অলরেডি ধূমপানে রয়েছে তাদের জন্য আমার মেসেজ, পরোক্ষভাবে যারা থাকে, কেউ একজন সিগারেট খাচ্ছে, আমি তার পাশে দাঁড়ালাম, ওটাকে আমরা সেকেন্ড হ্যান্ড স্মোকিং বলিও, ওটিও প্রবলেমেটিক। থার্ড একটা বিষয় হচ্ছে, আপনারা যারা ধূমপানের সাথে অলরেডি অভ্যস্ত হয়ে পড়েছেন, তারা যদি আপনারা আজকেও ধূমপান বন্ধ করেন তাহলেও আপনার ক্যান্সারের প্রবণতা কমে যাবে। অর্থাৎ স্মোকার ছিলেন, এখন থেকে আপনি সিদ্ধান্ত নেন যে না, আমি আর ধূমপান করব না, তাতে করেও কিন্তু আপনার এই ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিটা কমে আসতে থাকবে। জি, আমরা একটু ইনভেস্টিগেশনটা আসলে গুরুত্বপূর্ণ কেন? ইনভেস্টিগেশন এই যে স্টেজ, অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনগুলো করে আমাদের দেখতে হয়, যে কোনো ক্যান্সারেরই আসলে আমাদের চিকিৎসা হয় স্টেজ ভেদে, অর্থাৎ কোন স্টেজ আছে এটি আমরা কিভাবে বুঝবো, সেটি কিন্তু বেশ পরিমাণেই পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এই জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা না করে তো আমি বুঝবো না আমি ফুসফুসের ক্যান্সার রয়েছে, এটি লিভারে চলে গেল। আমি যদি লিভারটা নাই দেখলাম তাহলে তো আমি বুঝতে পারলাম না যে এটি স্টেজ 4 ডিজিজ। সুতরাং রোগ ফুসফুসে হলেও আমাদেরকে এই পেটের আলট্রাসনো বা পেটের সিটি স্ক্যান করতে হয় যে ওটি কি ওই লিভারে গেল নাকি আরও একটা কিডনির উপর একটা গ্ল্যান্ড আছে, অ্যাডেনাল গ্ল্যান্ড, এই সব জায়গায় আমার রোগগুলো যেতে পারে। তো এগুলো ইভ্যালুয়েশন করতে হয়। আমাদের হাড্ডিতে গেল কিনা, একটা রোগ পিছনে ব্যথার কথা বলতেছে, আমাদের বোন স্ক্যানে যেতে হয় যে আসলেই কি সে হাড্ডিতে রোগটা গেল কিনা। মনে করেন একটু মাথা ব্যথার কথা বললো, একটু কনসাসনেসটা একটু ভালো মনে হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু রোগটা মাথায় যেতে পারে, আমরা কি করি, MRI অফ দ্য ব্রেন করি। তা দেখেন আমাদের কত কিছু ইভ্যালুয়েশন করতে হচ্ছে। একটি করলাম লিভার, একটি করলাম হাড্ডি, একটি করলাম ব্রেন। সঠিক রোগ নির্ণয়টা হচ্ছে এটি করা এই কারণেই দরকার, কারণ আপনার চিকিৎসা ব্যবস্থা নির্ধারণ করতে গেলে করতে হবে। আরও একটি সুন্দর পরীক্ষা কিন্তু আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবল হয়েছে, সেটিকে বলা হয় পেট সিটি। পেট সিটি কিন্তু বাংলাদেশে এখন কনেক্টার সেন্টারই হচ্ছে। আমার ধারণা যে বিফোর সার্জারি, যখন আপনি সার্জারি করবেন তার আগে একটা পেট সিটির সুযোগ আপনি নিতে পারেন, কারণ পেট সিটি করে যদি অন্য কোথাও রোগ চলে গেল তখন কিন্তু সার্জারির সুযোগটা থাকলো না, বা যদি সার্জারি হয়ও সেটা ফ্রুটফুল, লাভজনক হবে না। সুতরাং ইভ্যালুয়েশন ইজ ইম্পর্টেন্ট, ডিসিশন মেকিং ইম্পর্টেন্ট, কোন রোগীকে কী চিকিৎসা দিতে হবে এই সিদ্ধান্তটা খুব জরুরি। প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে যদি বলতেন। ইতিমধ্যেই আলোচিত হয়ে গিয়েছে, আমরা ধূমপান করব না, ধূমপান নিবারণ করব, আমরা এনভায়রনমেন্টটাকে আরো সুন্দর করার চেষ্টা করব, আমরা আর্সেনিক যুক্ত পানি অ্যাভয়েড করব। আর অ্যাজ এ হোল কিছু বলা যেতে পারে কিছু প্যারামিটার রয়েছে, সেগুলো হচ্ছে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করব, আমরা শরীরে যাতে মোটা না হয়ে যায় ওবেসিটিকে প্রিভেন্ট করব, আমরা তাজা শাকসবজি ফলমূল খাবো। এগুলো হচ্ছে জেনারেলাইজড বলা যেতে পারে ক্যান্সারের বিরোধী কাজ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ভুলে গিয়েছিলাম, আমি করতে চাই যে বংশগত একটা বিষয় তো থাকতে পারে। কারো বংশে যদি এই ধরনের পেশেন্ট থেকে থাকে, ধরুন আমার বাবার যদি এরকম ফুসফুসে ক্যান্সারে কখনো যদি আমার বাবার মৃত্যু হয়, তাহলে কি আমার হওয়ার পসিবিলিটি আছে? আমার কি একটু সচেতন থাকা দরকার? ফুসফুসের ক্যান্সার ট্রুলি আমরা এগুলিকে ফ্যামিলিয়ার ক্যান্সার বা বংশগত ক্যান্সার বলে থাকি না। তারপরও দেখা গিয়েছে যে যদি ফুসফুসের ক্যান্সার বাবার হয়ে থাকে, ছেলেটি অধিক ঝুঁকিতে রয়েছে, সুতরাং উনি সতর্ক থাকাটা দরকার। যে কোনো জেনেটিক রোগের ক্ষেত্রেই তো হতে পারে, থাকা দরকার। কিন্তু ফ্যামিলিয়ার ক্যান্সার বলতে যেরকম আমরা ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সারদেরকে বুঝাই, তাদের ফ্যামিলিতে টেন্ডেন্সি বেশি, ওভারি ক্যান্সার, এগুলো ঠিক লাং ক্যান্সার এরকম না। তারপরেও দেখা গেছে যদি পরিবারের বাবার থেকে থাকে তাহলে ছেলের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। যে একটু সংক্ষেপে জানতে চাই, ট্রিটমেন্টের ডিউরেশনটা কেমন আপনাদের, কত সময় নিয়ে? এটিও নির্ভর করবে আসলে আমাদের পেশেন্টের অবস্থার উপর, কোন পর্যায়ে রয়েছে। মনে করেন একটা স্টেজ 4 ডিজিজ, উনি তো ভালো হবেন না, উনাকে আমরা চিকিৎসার আওতাতেই সবসময় থাকতে পছন্দ করি। আমরা কেমোথেরাপি দেই, আমরা টার্গেটেড। বুঝতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য।
গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টর, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।